অনেক দিন আগের কথা। মোহনপুর গ্রামে বাস করত সোমলতা। সোমলতার বাবা ছোটবেলাতেই মারা গেছেন। তারপর থেকে সোমলতার মা অনেক কষ্ট করে ওকে বড় করেছে। সোমলতার মা জঙ্গল থেকে ফুল তুলে এনে তা বিক্রি করে সংসার চালাতেন। এইভাবে অনেক কষ্টে কোনো রকমে তাদের দিন কাটছিল। একদিন হঠাৎ সোমলতার মা খুব অসুস্থ হয়ে পড়লেন। যথারীতি সংসারের দায়িত্ব এসে পড়ল সোমলতার উপর। মা অসুস্থ হওয়ার পর সেও তার মায়ের মতোই প্রতিদিন জঙ্গলে যাওয়া শুরু করলো ফুল তুলতে। তারপর সেই ফুল গিয়ে বাজারে বিক্রি করে আসতো। এমনই একদিন সকালবেলা সোমলতা জঙ্গলে যাওয়ার জন্য তৈরি হলো। আজকে শরীরটা খুব খারাপ লাগছে, জ্বর এসেছে। আজকে জঙ্গলে যেতে একটুও ইচ্ছা করছে না। কিন্তু জঙ্গলে ফুল না তুললে ফুল বিক্রি করব কি করে? ফুল বিক্রি করে টাকা পেলে তবে তো মায়ের ওষুধ কিনতে পারবো। না, যাই, জঙ্গলে আমায় যেতেই হবে। জঙ্গলে গিয়ে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরির পর সোমলতা খুব অসুস্থ হয়ে পড়ল। আজ বোধহয় অনেক বেলা হয়ে গেল, আর পাচ্ছি না, খুব শরীর খারাপ করছে। না, একটু বিশ্রাম না নিলেই নয়। ওই গাছটার নিচে গিয়ে একটু বসি, আর পাচ্ছি না। আজকে তেমন ফুলই পেলাম না। ওদিকে বেলাও হয়ে গেছে, বাজারে গিয়ে তো কিছুই বিক্রি করতে পারবো না। তাহলে কি হবে? টাকা কোথা থেকে পাবো? মায়ের ওষুধ কিনবো কি করে টাকা না পেলে? বাড়িতে তো খাবারও নেই, চাল ডালও তো কিনতে হবে। কি করি আমি এবার? আহা গো, মেয়েটার কি দুঃখ! যা বলেছ, মেয়েটার কি দুঃখ! আমি ওর কষ্ট সহ্য করতে পারছি না। আচ্ছা ব্যঙ্গুমা, আমরা কিছু করতে পারি না ওর জন্য? ঠিক বলেছ, আমিও এটাই ভাবছিলাম। চলো ওর সাথে গিয়ে একটু কথা বলি, যদি কোনো উপকার করতে পারি। ভূমি, তোমার এত দুঃখ কিসের? একে কে তোমরা? তোমাদের কেমন আজব দেখতে। আমি ব্যঙ্গুমি আর ও ব্যঙ্গুমা। আমরা দুজন ওই গাছের উপরে ছিলাম। দেখলাম তুমি খুব দুঃখ করছো, তাই তোমার কাছে এলাম কথা বলতে। তোমার এত দুঃখ কিসের? আমি সোমলতা, আমি এই গ্রামেই থাকি। আমার মা ছাড়া আর কেউ নেই। মায়ের খুব শরীর খারাপ। আমরা এই জঙ্গল থেকে ফুল তুলে ফুল বিক্রি করি, আর তাতেই আমাদের দিন চলে। জানো তো, এখন মায়ের খুব শরীর খারাপ, তাই আমি আসি ফুল তুলতে। সমলতা, এই নাও, তোমাকে এই ডিমটা দিলাম। এই ডিমটা সবসময় তুমি তোমার কাছে রাখবে। এই ডিমের কাছে তুমি যা চাইবে তাই পাবে। শুধু তাই নয়, এই ডিম তোমাদের দুজনের সুরক্ষা কবচ হয়ে থাকবে। তোমরা তো দুজনে থাকো, তোমাদের যে কোনো সময় বিপদ আসতে পারে। কোনো বিপদ তোমাদের কাছে আসতে পারবে না যদি এই ডিম তোমাদের কাছে থাকে।
সোমলতা ডিম নিয়ে খুব আনন্দ করতে করতে বাড়িতে এলো। এবার আমি জাদু ডিমের কাছে চাই কিছু। কি চাই? হ্যাঁ, আমি বরং জাদু ডিমকে বলি মাকে সুস্থ করে দিতে, তাহলে তো আর মাকে ওষুধও খেতে হবে না। জাদু ডিম, তুমি আমার মাকে সুস্থ করে দাও। সোমলতা, তুই কি এনেছিস এটা? কি সব হলো? আমি তো পুরো সুস্থ হয়ে গেছি, বেশ শরীরে জোরও পাচ্ছি। জানো তো মা, এটা জাদু ডিম। এক ব্যঙ্গমা আর ব্যঙ্গমী বন্ধু আমায় এটা দিয়েছে, বলেছে আমি এর কাছ থেকে যা চাইবো তাই পাবো। আর শুধু তাই নয়, কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না এই ডিমটা যদি আমাদের কাছে থাকে। তাই নাকি রে? এই জাদু ডিমের জাদুতে আমি তাহলে সুস্থ হলাম? হ্যাঁ মা, এবার না এই জাদু ডিমের কাছে একটু খাবার চাই। বাড়িতে তো খাবার নেই, তুমি আর আমি পেট ভরে খাবো আজ। জাদু ডিম, আমাদের দুজনের জন্য ভালো ভালো খাবার নিয়ে এসো। মা দেখো, কত ভালো ভালো খাবার এসেছে। মা চলো আমরা দুজনে এটা খেয়ে নি, আজ পেট ভরে খাবো। এরপর থেকে সোমলতা আর ওর মা আর জঙ্গলে ফুল তুলতে যেত না। যা দরকার তা এই জাদু ডিমের কাছ থেকেই চেয়ে নিত। এইভাবে দিন কেটে যাচ্ছিল। কিন্তু সোমলতা বা তার মাকে কোনো কাজ করতে না দেখে পাড়ার লোকের কেমন যেন সন্দেহ হলো। তারা সোমলতার কাকাকে খবর দিল। সোমলতার কাকা ছিল খুব কুটিল মানুষ। সোমলতার বাবাকে সম্পত্তির কোনো ভাগ না দিয়ে বার করে দেয় বাড়ি থেকে, তারপর নিজে সমস্ত সম্পত্তি ভোগ করছে। তাই নাকি? ওরা দুজন কোনো কাজকর্ম করছে না, অথচ ওদের ভালোই দিন চলছে। এটা কিভাবে সম্ভব? সেটাই তো বুঝতে পারছি না। আপনারা একটু খবর লাগান, কি করছে মামে? হ্যাঁ, খবর তো লাগাতেই হবে। কি করে ওদের দিন চলছে সেটা জানতে হবে না? আমি তো দাদাকে সম্পত্তির কানাকড়িও দিইনি, দাদা তো কিছুই রেখে যেতে পারেনি। তাহলে ফুল না বেচেও ওদের দিন চলছে কি করে? তা তো আমাকে জানতেই হবে। রহস্য উদ্ঘাটনের জন্য সোমলতার কাকা আর কাকি এলো তাদের বাড়িতে ঘুরতে। কে রে সোমলতা, বাড়িতে আছিস নাকি? আরে দাদা, আপনি? দিদি, আসুন আসুন, আপনার ভেতরে আসুন। তা কেমন আছো ভাই? ওই সুখে দুঃখে কোনো রকমে মামের কেটে যাচ্ছে। তোমরা কেমন আছো? ওই আছে একরকম। আমাদের তো আর বসে থাকলে খাবার আসবে না, গতরে খেতে খেতে হয়। তা তো দিদি, সবাইকেই তাই করতে হয়। বসে থাকলে কি কারোরই খাবার জোগাড় হয়? কেন ভাই, তোমাদের তো দিব্যি বসে বসে চলে যাচ্ছে,
মা, মেয়ে কাউকেই তো দেখছি না ফুল বেচতে। হ্যাঁ, ওই আর কি, যাওয়া হয়নি। আসলে আমাদের দুজনেরই শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না কদিন ধরে, তাই আর কদিন বাজারে যাইনি ফুল বেচতে। আমি কি বুঝছি না তুমি আমায় মিছে কথা বলছো? যতই মিছে কথা বলো না, সত্যিটা ঠিক বার করে ফেলবো। রাতের খাওয়া দাওয়ার পর সুমরা তার কাকা আর কাকি ঘরে শুতে গেল। এই শোনো, এখন কিন্তু শুলে চলবে না। রাতের বেলায় আমাদের জানতে হবে যে ওরা কি করছে। আমাদের সামনে ওরা ওদের গোপন রহস্য ফাঁস করবে না। আমাদের ঘুমের ভান করে পড়ে থাকতে হবে, তারপর দেখতে হবে ওরা কি করছে, কোত্থেকে ওদের কাছে টাকা আসছে এত। এরপর সুমলা তার কাকা আর কাকি না ঘুমিয়ে তাদের ঘরে এসে উঁকি দিয়ে দাঁড়িয়ে রইল। এরপর সুমলা তার কাকা আর কাকি না ঘুমিয়ে তাদের ঘরে এসে উঁকি দিয়ে দাঁড়িয়ে রইল। সোমলতা, এই বেলা জাদু টিমের কাছ থেকে কিছু টাকা পয়সা চেয়ে রাখ। দাদা দিদি যতদিন আছেন ওদের সামনে এই জাদু টিমের কাছ থেকে খাবার চাইতে পারবো না। টাকা দিয়ে খাবার কিনে এনে খাবো। তাই ভালো মা, ওরা ঠিক গন্ধে গন্ধে চলে এসেছে। আমি কি বুঝছি না কেন এসেছে? ওরা জানতে পেরেছে নিশ্চয়ই আমরা ফুল না বেচেও আমাদের দিন ভালো কাটছে, তাই জন্য দেখতে এসেছে। আমি সব বুঝি। ওদের সামনে এই ডিম বাড়ি করা যাবে না। দেখলে দেখলে কেমন ভাবে বললো মেয়েটা। এইসব করতে আমরা এখানে আসিনি, ওই ডিমটা আমাদের হাতাতে হবে। এসব এখন ছাড়ো তো। এসব তো কি কাজ? দাঁড়াও না, মা আর মেয়ে ঘুমোতে যাক, তারপর ঠিক হাত সাফাই করে নেব। পরিকল্পনা মতো রাতের অন্ধকারে যেই সোমলতা আর ওর মা ঘুমিয়ে পড়ল, সোমলতার কাকিমা এলো ওই ডিম চুরি করতে। কিন্তু যেই সে ডিমের কাছে হাত নিয়ে গেছে, সঙ্গে সঙ্গে কিরে, তোদের খুব লোভ না? আমার নিতে এসেছিস? ওরে বাবা গো, এ কে গো? এই তো এক রাক্ষস এসে গেল। আমাকে তোরা নিতে এসেছিস? তোদের এত সাহস? আমাকে ছেড়ে দাও, আমি আর এমন কাজ করব না। বোন, তুমি দেখো না, আমাকে ছেড়ে দিতে বলো। আমি তোমাদের দিকে আর কোনোদিনও ফিরে তাকাবো না। এই নাক মুলছি, কান মুলছি, আমরা এক্ষুনি চলে যাব। ছি ছি দিদি, তোমাদের এত লোক, সম্পত্তির তো এক কানা করেও দাওনি, সেখানেও তো আমাদের কাছ থেকে সব কেড়ে নিয়েছো। আমরা মা মেয়ে কোনো রকমে এই কষ্টে দিন কাটাচ্ছিলাম, এই জাদুর ডিম আসাতে একটু সুখের মুখ দেখেছি। তোমাদের তাও সহ্য হচ্ছে না? এটাও তোমাদের চাই? আমাকে ছেড়ে দিতে বল ভাই, আমরা আর কোনো দিনও আসবো না। এই ভুল হয়ে গেছে, তোরা যা ইচ্ছা কর, কোনো দিনও তোদের দিকে ফিরেও তাকাবো না। আমায় ছেড়ে দিতে বল ভাই। জাদু ডিম, ওদের ছেড়ে দাও। ওদের এরকম ভাবে ধরে রেখে কোনো লাভ নেই, এদের লোভ কোনো দিনও মিটবে না। ওদের ছেড়ে দাও তুমি। এরপর সেই দিন রাতেই সোমলতার কাকা আর কাকিমা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এরপর থেকে সোমলতা আর ওর মায়ের কোনো ক্ষতি কেউ করতে পারেনি। জাদু ডিম তাদের দুজনকে সব সময় সুরক্ষা দিয়ে এসেছে, ফলে
তাদের দুজনের সুখেই দিন কাটতে থাকে। অনেক দিন আগের কথা, এক গ্রামে বাস করত রামরতন চাটুর্যে নামে এক বড় ব্যবসায়ী। তার ছিল 3 ছেলে। বড় ছেলে রামরতন চাটুর্যে, মেজ ছেলে হরিহর চাটুর্যে আর ছোট ছেলের নাম অনন্তনাথ চাটুর্যে। বড় ছেলে আর মেজ ছেলে ছিল খুব হিংসুটে, কিন্তু ছোট ছেলে ছিল খুব সরল মনের। রামরতন চাটুর্যের ছিল অগাধ সম্পত্তি, আর সেই সম্পত্তি আর ব্যবসা নিয়ে 3 ছেলের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো। রামরতন বাবু বড় আর মেজ ছেলের থেকে ছোট ছেলেকে একটু বেশি পছন্দ করতেন, কিন্তু 3 ছেলের এই ঝগড়াঝাটি তিনি যেন আর সহ্য করতে পারছিলেন না। তাই একদিন তিনি তার 3 ছেলেকে তার কাছে ডেকে পাঠালেন। আজ তোমাদের তিনজনকে আমি এখানে ডেকেছি একটা বিশেষ কারণে। তোমরা তিনজনেই আমার অগাধ সম্পত্তি আর ব্যবসার কথা জানো, আর সেই নিয়ে তোমাদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের সীমা নেই, বিশেষ করে হরিহর আর মুরলীধর। তাই আমি আমার ব্যবসা আর আমার সম্পত্তির উত্তরাধিকার ঠিক করেছি। আমি জানি বাবা, তোমার ব্যবসা তুমি আমাকেই দিয়ে যাবে। এই ব্যবসা তুমি ছাড়া আর আমি তো একমাত্র দেখাশোনা করি। আর এখানে কেউ আছে যে তোমার ব্যবসা দেখাশোনা করে? হ্যাঁ, তোর কথাই আর কি। বাবা ব্যবসার অংশ একা তোকে কেন দিতে যাবে? আমিও আছি। আমি তো বাবার মেজো ছেলে। বাবা আমাকে কখনোই বঞ্চিত করবে না। করবেই তো। তুই আর ব্যবসা দেখবি, হ্যাঁ, দুদিনেই ব্যবসা লাটে উঠে যাবে। বাবার ব্যবসা আর সম্পত্তি যদি কেউ দেখভাল করতে পারে, সেটা সব থেকে ভালো আমিই করতে পারবো। বাবা সেটা খুব ভালোভাবেই জানে। দাদা, তোমরা এত ঝগড়া করছো কেন? বাবা তো কিছু বলবেন বলেই আমাদের ডেকে এনেছেন। তোমরা চুপ করো না, বাবাকে বলতে দাও। তোমাদের দ্বন্দ্ব যদি শেষ হয় তাহলে আমি কিছু বলবো। হ্যাঁ হ্যাঁ বাবা, আপনি বলুন, বলুন আপনি। আমার ব্যবসা এবং সম্পত্তির উত্তরাধিকার ঠিক করার আগে আমি তোমাদের তিনজনের কর্মদক্ষতা একবার যাচাই করে নিতে চাই। তাই আমি তোমাদের জন্য একটি পরীক্ষার আয়োজন করেছি। কি পরীক্ষা বাবা? আমি তোমাদের তিনজনকে 3 বছর সময় দিলাম। তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে কোনো রকম সাহায্য ছাড়া নিজের কর্মদক্ষতায় যা উপার্জন করে আনবে, আমি তার 10 গুণ তাকে দেবো। যাও, তোমাদের সময় শুরু হচ্ছে আজ থেকে। ঠিক 3 বছর পর আজকের দিনেই তোমরা আবার এখানে হাজির হবে। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি। বাবা, আমি আজ বিকালে বেরোবো। বাবা, আমার কিছু সময় দরকার। আমি কাল সকাল থেকে যাত্রা শুরু করব। কথা মতোই বড় ভাই হরিহর সঙ্গে সঙ্গেই বাড়ি ছেড়ে পথে নামলো। বেশ খানিকক্ষণ হাঁটার পর হঠাৎ, বাচ্চা, ও বাচ্চা, কোথায় যাচ্ছ? কে? আমাকে পিছু ডাকলো কে? আমি ডাকলাম বাচ্চা, কোনো শুভ কাজে যাচ্ছ বুঝি? এই বুড়িটা আবার আমাকে ডাকছে কেন? নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু চাইবে। না না, এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। সেটা আমি তোকে বলবো কেন রে বুড়ি? আমি একটা শুভ কাজে যাচ্ছি, আমায় কিনা পিছনে ডাকছে। বড় তেজ দেখছি,
এত তেজ ভালো নয়। সে নিয়ে তোকে ভাবতে হবে না বুড়ি, আমি একটা কাজে যাচ্ছি আর আমাকে দেরি করিয়ে দিচ্ছে, যত সব। এই বলে হরিহর সেখান থেকে চলে গেল। বিকাল হতে যাত্রা শুরু করলো মেজ ছেলে মুরলীধর। কিছু দূর যাওয়ার পর সেও যখন সেই বুড়িমার কুটিরের সামনে দিয়ে যাচ্ছে, বুড়িমা তাকেও একই প্রশ্ন করলো। কোথায় যাচ্ছ বাছা? কে? আমাকে কে পিছন রাখলো? এই তো বাছা, আমি ডাকলাম, একবার এদিকে আসবে। তুমি তো আমাকে পিছু ডাকছো কেন? তো তোমার এত বয়স হয়েছে, তুমি এটা জানো না যে কেউ কোনো কাজে গেলে তাকে পিছু রাখতে নেই? ভুল হয়ে গেছে বাচ্চা, আমায় তুমি ক্ষমা করো। একটিবার এদিকে আসবে বাচ্চা? তোমার তো সাহস কম নয়, আমি কি তোমার চাকর নাকি তুমি আমাকে এভাবে হুকুম করছো? তুমি জানো আমি কে? আমি হরিহর চাটুর্যের মেজ ছেলে, মুরলীধর চাটুর্য। আমায় তুমি ক্ষমা করো বাচ্চা। দোষ করে আবার ক্ষমা চাইতে এসেছে। দূর দূর, আমার কথা দেরি করিয়ে দিল। এই বলে মুরলীধরও সেখান থেকে চলে গেল। কথা মতোই পরের দিন সকালে ছোট ছেলে অনন্তনাথ বাড়ি ছেড়ে পথে নামলো। কিছুক্ষণ হাঁটার পর সে যখন সেই বুড়িমার কুটিরের সামনে এলো, বুড়িমা তাকেও একইভাবে ডাকলো। বাছা, ও বাছা, কোথায় যাচ্ছ? কে? ও, আপনি ডাকলেন আমায়? ক্ষমা করো বাছা, তোমায় আমি পিছু ডেকে ফেললাম। এ কি, আপনি এভাবে ক্ষমা চাইছেন কেন? আপনি একজন বয়সে বড় মানুষ, আমার কাছে ক্ষমা চাইবেন না আপনি? তুমি বড় ভালো ছেলে বাচ্চা, এদিকে একটু আসবে? বলুন, কি বলবেন? তুমি কি এই বাচ্চা, কোথায় যাচ্ছ? আমি অনন্তনাথ চাটুর্য, আমার বাবা হরিহর চাটুর্য আমাদের 3 ভাইকে একটা কাজ দিয়েছেন। এই একটা পরীক্ষা বলতে পারেন, আর সেই পরীক্ষার জন্যই আমি যাচ্ছি। কি পরীক্ষা বাচ্চা? আসলে বাবা আমাদের একটা পরীক্ষা দিয়েছেন। আমাদের 3 ভাইয়ের মধ্যে বাবার ব্যবসা সম্পত্তি নিয়ে খুব ঝগড়াঝাটি হয় তো, তাই বাবা বলেছেন আমাদের 3 জনকে 3টে বছর সময় দিয়েছেন। এই 3 বছরে আমরা যে যা নিয়ে ফিরবো, বাবা তার 10 গুণ আমাদের দেবেন। তা তুমি কি ঠিক করেছো বাচ্চা? না, সেভাবে এখনো কিছু ঠিক করে উঠতে পারিনি। দেখি কোথায় যাব, কি করব, কিছুই তো জানি না। শোনো বাচ্চা, তুমি যাই উপার্জন করবে তা একদিন না একদিন খরচ হয়ে শেষ হয়ে যাবে। শুধু এই পৃথিবীতে একটাই জিনিস আছে, যা খরচ করলে পরিমাণে বাড়ে। খরচ করলে পরিমাণে বাড়ে? আপনি কি শিক্ষার কথা বলছেন? ঠিক ধরেছ বাচ্চা, তুমি যদি শিক্ষা গ্রহণ করো তাহলে তা কখনো শেষ হবে না। তুমি এক কাজ করো, এখান থেকে 3 ক্রোশ দূরে উত্তরে যে পাহাড় আছে
ওই পাহাড়ের পিছনে অম্বরনাথ সমান্তরের বাড়ি। তুমি তার কাছে যাও, তোমার উপকার হবে। আপনি আমার অনেক বড় উপকার করলেন ঠাকুমা। আমি তাহলে এখন আসি। এই বলে অনন্তনাথ সেখান থেকে চলে গেল। দেখতে দেখতে 3টে বছর কেটে গেল। কথা মতোই 3 ভাইও একে একে বাড়ি ফিরল। বলো হরিহর, তুমি এই 3 বছরে কি করেছো? বাবা, আমি এই 3 বছরে অনেক টাকা উপার্জন করেছি। আপনি বলেছিলেন আমি যা উপার্জন করে আনবো তার 10 গুণ আপনি আমায় দেবেন, তাই আমি টাকা উপার্জন করে এনেছি। ঠিক আছে, আমি তোমাকে তোমার উপার্জন করা টাকার 10 গুণ টাকা দিচ্ছি। তবে কথা মতো তুমি ব্যবসা বা সম্পত্তির কোনো ভাগই পাবে না। টাকা নিয়ে তোমায় এ বাড়ি ছেড়ে আলাদা থাকতে হবে। এবার মুরলীধর, তুমি বলো, তুমি এই 3 বছরে কি করেছো? বাবা, আমি এই 3 বছরে অনেক জমি কিনেছি। আপনি বলেছিলেন আমি 3 বছরে যা নিয়ে আসবো আপনি তার 10 গুণ আমায় দেবেন। আমি জমি কিনে এনেছি, এই জমির 10 গুণ জমি আপনি আমায় দেবেন। ঠিক কথা, আমি তোমাকে তোমার জমির 10 গুণ জমি দিচ্ছি। তবে হরিহরের মতোই তোমাকেও এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। অনন্তনাথ, তুমি বলো, তুমি 3 বছরে কি করলে? বাবা, আমি এই 3 বছরে জ্ঞান অর্জন করেছি কি করে একটা ব্যবসাকে সঠিক পথে চালনা করা যায়, কি করে সেই ব্যবসাকে বড় করা যায়। আমি এই সংক্রান্ত জ্ঞান অর্জন করেছি এই 3 বছরে। ঠিক আছে, তুমি যে জ্ঞান অর্জন করেছো, আরো জ্ঞান অর্জনের সুযোগ আমি তোমায় করে দেবো। আজ থেকে তুমি আমার সাথে আমার ব্যবসা দেখাশোনা করবে আর এই বাড়িতেই থাকবে। এরপর হরিহর আর মুরলীধর টাকা এবং জমি নিয়ে বাড়ি ত্যাগ করলো। আর অনন্তনাথ বাবার সাথেই ওই বাড়িতে থেকে বাবার ব্যবসা দেখাশোনা শুরু করলো। এরপর 10টা বছর কেটে গেল। একদিন হঠাৎ কে? কাকে চাই? অনন্ত বাড়িতে আছে? ছোট কর্তা? হ্যাঁ, ছোট কর্তা বাড়িতে আছে। তা কি দরকার ছোট কর্তাকে? একটু অনন্তকে দেখুন না, ওর সাথে একটু কথা আছে। না না, ছোট কর্তাকে দেখা যাবে না। কি দরকার লাগে বলুন। দরকারটা ওকেই বলবো, ও আমাদের খুব ভালোভাবে চেনে, একটু ওকে ডেকে দাও। কি আশ্চর্য লোক রে বাবা, কতবার করে বলছি ছোট কর্তাকে ডাকা যাবে না। আপনি কি দরকার বলুন তো। রতন, এই রতন,
চেঁচামেচি করছিস কেন? কি হয়েছে? আরে বড়দা, মেজদা, তোমরা এতদিন পর! আর তোমাদের একই অবস্থা হয়েছে। ভেতরে এসো। অনন্তনাথ তার দুই ভাইকে নিয়ে বাবার কাছে গেল। বাবা, আপনি যে টাকা দিয়েছিলেন তা 2-3 বছরের মধ্যে শেষ হয়ে গেছিল। তারপর আমি অনেক চেষ্টা করেছি টাকা রোজগার করার, কিন্তু আমি আর পর্যাপ্ত পরিমাণে টাকা রোজগার করতে পারিনি। আমার এখন দৈন্য দশা, আমি পথে ভিক্ষা করে বেড়াই বাবা। আমারও একই অবস্থা বাবা। আমি আপনাদের জমিতে চাষবাস করাতাম লোক লাগিয়ে, কিন্তু আমি বুঝতে পারিনি যে তারা আমাকে ঠকিয়ে চলে যাবে। আমার সমস্ত জমি একজন আমাকে ঠকিয়ে লিখিয়ে নিয়েছে বাবা। এখন আমি পথের ভিখারি। তোমাদের লোভ তোমাদের আজ এই জায়গায় নিয়ে গেছে। তোমাদের কোনোদিনই শেখার ইচ্ছা ছিল না। তোমাদের শুধু নজর ছিল আমার সম্পত্তি আর টাকার উপর। তোমরা কেউই জানো না যে একটা ব্যবসাকে সঠিক পথে চালনা কি করে করে, কোন মানুষ কখন ঠকিয়ে যাচ্ছে তা বোঝার ক্ষমতাও তোমাদের তৈরি হয়নি। আমি তাই তোমাদের শিক্ষা দিতে চেয়েছিলাম। আমি জানতাম যে জমি আর টাকা নিয়ে তোমরা সারা জীবন কাটাতে পারবে না। একদিন না একদিন তোমাদের ফিরে আসতে হবে। আজ থেকে তোমরা দুজন অনন্তনাথের নির্দেশে ব্যবসা দেখাশোনা শুরু করবে। এরপর থেকে দুই ভাই আর কখনো ঝগড়া করেনি। হরিহর আর মুরলীধর নিজেদের ভুল বুঝতে পেরেছে। তারা তিন ভাই মিলেমিশে তাদের বাবার ব্যবসা দেখাশোনা করা শুরু করে আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।